হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আজকে নিয়ে চলে এসেছি ককরোচের পার্ট 3। পার্ট 1 এবং পার্ট 2 তে আমাদের ফুল মরফোলজি এবং অ্যানাটমির কিছুটা পার্ট কমপ্লিট হয়ে গেছিল। তো তোমরা যারা এখনো পার্ট 1 পার্ট 2 দেখোনি, ডেসক্রিপশনে লিংক আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে আমাদের টপিক কি? আজকে অ্যানাটমির এই তিনটে পার্ট আমাদের বাকি ছিল, সেগুলো হচ্ছে এক্সক্রেটরি সিস্টেম অর্থাৎ রেচনতন্ত্র, নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ জননতন্ত্র। তো আজকে এই তিনটে টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো ফার্স্টে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে? রেচনতন্ত্র অর্থাৎ এক্সক্রিটরি সিস্টেম। তো ফার্স্টেই বলি, রেচনতন্ত্র কাকে বলে? যে তন্ত্রের মাধ্যমে রেচন কার্য সম্পন্ন হয় অর্থাৎ দেহের রেচন পদার্থ দেহ থেকে দূরীভূত হয়, সেই অঙ্গগুলোকে বলা হয় রেচন তন্ত্র। তো যদি আরশোলার ক্ষেত্রে দেখা যায়, আরশোলার ক্ষেত্রে কত রকমের রেচন অঙ্গ দেখতে পাওয়া যায়? একটাই রেচন অঙ্গ দেখতে পাওয়া যায়, সেটা কি? ম্যালপিজিয়ান টিবিউলস। এখানে লেখা আছে এক্সক্রিশন ইজ পারফর্মড বাই ম্যালপিজিয়ান টিবিউলস, অর্থাৎ ম্যালপিজিয়ান নালিকার মাধ্যমে আরশোলা রেচন কার্য সম্পন্ন করে থাকে। তো কোথায় থাকে এই ম্যালপিজিয়ান নালিকা? ম্যালপিজিয়ান নালিকা তোমরা যারা ডাইজেস্টিভ সিস্টেম দেখেছো, ডাইজেস্টিভ সিস্টেমের মিড গার্ড এবং হাইন্ড গার্ড অর্থাৎ মধ্য পৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী, এই যে এটা হচ্ছে মিড গার্ড মধ্য পৌষ্টিক নালী, এবং হাইন্ড গার্ড বা পশ্চাৎ পৌষ্টিক নালী, এই দুটোর জাংশন পয়েন্টে মিড পয়েন্টে কি রয়েছে? ম্যালপিজিয়ান টিবিউলস। যদিও ওই ম্যালপিজিয়ান টিবিউলস কিন্তু রেচনতন্ত্র, কোনো ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট নয়, ঠিক আছে? তাহলে এটা কোথায় অবস্থিত? মিড গার্ড এবং হাইন্ড গার্ডের জাংশনে অবস্থিত। এই ম্যালপিজিয়ান নালিকা কতগুলো থাকে? সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট। কতগুলো না, 100 থেকে 150টা ম্যালপিজিয়ান টিবিউলস দেখতে পাওয়া যায়। তো এই ম্যালপিজিয়ান টিবিউলস এর মধ্যে কি হয়ে থাকে? ম্যালপিজিয়ান টিবিউলস গুলো দেহের যে রক্ত রয়েছে, আরশোলার দেহের রক্তকে আমরা কি বলি? হিমোলিম্ফ। হিমোলিম্ফ থেকে নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ শোষণ করে এবং সেখান থেকে যে দূষিত পদার্থ সেটা নির্গত করে দেয় দেহের বাইরে। তো এই টোটাল বিষয়টা কিন্তু আমরা পড়বো। তার আগে জেনে নিই রেচন পদার্থ কি। আরশোলা কোন ধরনের রেচন পদার্থ ত্যাগ করে? আরশোলা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, আরশোলা মেইনলি ইউরিক অ্যাসিড নির্গত করে। ইউরিক অ্যাসিড প্রায় 90% এরা রেচন পদার্থ হিসেবে ত্যাগ করে। তাই এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় ইউরিকোটেলিক প্রাণী, ঠিক আছে? এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এদের মেইন রেচন অঙ্গ কি? ম্যালপিজিয়ান টিবিউলস বা ম্যালপিজিয়ান নালিকা, এবং এদেরকে বলা হয় ইউরিকোটেলিক কারণ এরা প্রধান রেচন পদার্থ ইউরিক অ্যাসিড নির্গত করে, ঠিক আছে? তো এবার আসি ম্যালপিজিয়ান টিবিউলস কেমন দেখতে, তার গঠন কেমন এবং সেখানে কিভাবে মূত্র অর্থাৎ এই রেচন পদার্থ উৎপন্ন হয়। তো এই যে এখানে 100 থেকে 150টা ম্যালপিজিয়ান নালিকা রয়েছে। এই ম্যালপিজিয়ান নালিকাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি, অর্থাৎ এটা একটা ম্যালপিজিয়ান নালিকা, একে যদি আমরা একটা প্রস্থচ্ছেদ করি, যে একটা সেকশন নিই, তো সেকশনটা দেখতে এরকম হবে। এটা কি? ম্যালপিজিয়ান নালিকার প্রস্থচ্ছেদ অর্থাৎ ট্রান্সভার্স সেকশন। ট্রান্সভার্স সেকশন করলে আমরা কি কি দেখতে পাচ্ছি? এখানে একদম ম্যালপিজিয়ান নালিকার বাইরে একটা মেমব্রেন রয়েছে, আবরণী পর্দা, এটাকে কি বলা হয়? বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট পর্দা বলা হয়ে থাকে। এই পর্দার ভেতরে বেশ কিছু কোষ তোমরা দেখতে পাচ্ছ। এই কোষগুলো কোথায় গিয়ে যুক্ত? লুমেন, একটা ফাঁকা প্রকোষ্ঠ রয়েছে বা একটা ফাঁকা চেম্বার রয়েছে। এই চেম্বারটাকে কি বলা হয়? এই চেম্বারকে বলা হচ্ছে লুমেন। আর এই লুমেনের বাইরে দেখতে পাচ্ছ অনেকগুলো সিলিয়া যুক্ত রয়েছে, সিলিয়েটেড, ঠিক আছে? এই সিলিয়া কোথায় যুক্ত? লুমেনের ধারে যুক্ত। ঠিক এই ছবিটাই তোমরা এবার লম্বচ্ছেদে যদি দেখি, আমরা এই ম্যালপিজিয়ান নালিকা, এটা ম্যালপিজিয়ান নালিকা যদি আমরা লম্বচ্ছেদ করি অর্থাৎ ভার্টিক্যালি কাটি, তাহলে এইরকম সেকশন আমরা দেখতে পাবো। এখানে কি বাইরের বর্ডারটা দেখতে পাচ্ছ? বেসমেন্ট পর্দা, রেড কালারের যে বেসমেন্ট পর্দা, বেসমেন্ট পর্দা, এটাকে যদি আমরা হাফ কাটি অর্থাৎ এই পেনটাকে যদি হাফ কাটি, তাহলে ভেতরে এই অংশগুলো দেখতে পাওয়া যাবে। এটা কি? এটা হচ্ছে লুমেন, অর্থাৎ যে নালিকাটা যে প্রকোষ্ঠের মাধ্যমে কোথায় উন্মুক্ত? প্রকোষ্ঠের মাধ্যমে হাইন্ড গার্টে উন্মুক্ত, ঠিক আছে? তাহলে এটা যাচ্ছে লুমেন। লুমেনের বাইরে প্রচুর সিলিয়া রয়েছে, আর সিলিয়ার পরে এপাশে
কোষ রয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকার গঠন। এবার এই ম্যালপিজিয়ান নালিকার মধ্যে কিভাবে রেচন পদার্থ উৎপন্ন হয়, এই ছবিটার দিকে তাকাও। এখানে এটা আমি মিডগার্ডকে বুঝিয়েছি, মিডগার্ড। তো মিডগার্ড থেকে এখানে কি হয়েছে, মিডগার্ড আর হাইন্ডগার্ডের জাংশনে কি রয়েছে, প্রচুর ম্যালপিজিয়ান নালিকা। এখানে আমি কটা ম্যালপিজিয়ান নালিকা দেখিয়েছি, একটা ম্যালপিজিয়ান নালিকা দেখিয়েছি। তো এই ম্যালপিজিয়ান নালিকাগুলো কোথায় রয়েছে, দেহের এই ফাঁকা জায়গাগুলোতে অবশ্যই রক্ত রয়েছে অর্থাৎ হিমোলিম্ফ রয়েছে। তো দেহের যে কলা কোষ অর্থাৎ টিস্যু, কলা কোষ থেকে হিমোলিম্ফের মধ্যে কি চলে আসে, পটাশিয়াম ইউরেট। এটা একটা নাইট্রোজেন ঘটিত দূষিত পদার্থ। তো এই পটাশিয়াম ইউরেট কিন্তু এরা হিমোলিম্ফে ত্যাগ করে, কলা কোষগুলো হিমোলিম্ফে ছেড়ে দেয়। তো এই পটাশিয়াম ইউরেট কি করছে, হিমোলিম্ফ থেকে ম্যালপিজিয়ান নালিকা অ্যাবজর্ব করছে, ঠিক আছে। তাহলে হিমোলিম্ফ থেকে পটাশিয়াম ইউরেট ম্যালপিজিয়ান নালিকার মধ্যে এলো। এখানে আসার পর কি হয়, এটা ভেঙে যায় কিসে কিসে, পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড, এই দুটো পদার্থে ভেঙে যায়। তো ইউরিক অ্যাসিড কি, ক্ষতিকারক বস্তু, আর পটাশিয়াম বাইকার্বনেট কিন্তু প্রয়োজনীয় বস্তু। তো এখান থেকে কি হয়, পটাশিয়াম বাইকার্বনেট ফার্দার অ্যাবজর্ব হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছ অ্যাবজর্পশন লেখা হয়েছে, পটাশিয়াম বাইকার্বনেট কি হচ্ছে, ফার্দার টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর যে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড তো ক্ষতিকারক পদার্থ, তাই ইউরিক অ্যাসিডকে কি করবে, হাইন্ড গাটের মধ্যে প্রবেশ করিয়ে দেবে। কোথা দিয়ে, ইউরিক অ্যাসিড এই লুমেনে এসে জমা হয়, এই লুমেনের মাধ্যমে কোথায় গিয়ে উন্মুক্ত হবে, হাইন্ড গাটে। এবং হাইন্ড গাট থেকে বাইরে পায়ু ছিদ্র অর্থাৎ অ্যানাস, সেখান থেকে কিন্তু দেহের বাইরে নির্গত হয়ে যাবে। তো এই প্রসিডিওরে কিন্তু রেচন হয়ে থাকে। এখান থেকে কি কি কোশ্চেন তৈরি হতে পারে, এখান থেকে কোশ্চেন তৈরি হতে পারে যে হিমোলিম্ফ থেকে কোন পদার্থ ম্যালপিজিয়ান নালিকা গ্রহণ করে, সেটা কি হয়ে যাবে, পটাশিয়াম ইউরেট। এই পটাশিয়াম ইউরেটকে ম্যালপিজিয়ান নালিকা অ্যাবজর্ব করে। তারপর এখানে কি তৈরি হয়, পটাশিয়াম ইউরেট থেকে পটাশিয়াম বাইকার্বনেট এন্ড ইউরিক অ্যাসিড তৈরি হয়। এখান থেকে কি অ্যাবজর্ব হয়, পটাশিয়াম বাইকার্বনেট ফার্দার অ্যাবজর্ব হয়ে যায়, আর ইউরিক অ্যাসিড কি হয়, দেহের বাইরে নির্গত হয়ে যায়। তো এই যে এখানে অ্যাবজর্পশন আর সিক্রেশন একসাথে হলো, এই কাজটাকে বলা হয় কি, অসমো রেগুলেশন। এরা মেনটেন করতে পারে, এর প্রয়োজনীয় পদার্থকে যখন সে রেখে দেয় এবং দূষিত পদার্থটাকে বাইরে বার করে দেয়, অর্থাৎ সে রেগুলেট করতে পারছে, সে নিয়ন্ত্রণ করতে পারছে নিজের প্রয়োজনীয় জিনিস এবং ক্ষতিকারক জিনিসগুলোকে। তো এই ঘটনা দুটো যখন একসাথে ঘটে তাকে বলা হয় অসমো রেগুলেশন। তার মানে আসলে অসমো রেগুলেশন করতে পারে। তো এইভাবে কিন্তু রেচন পদার্থকে হাইন্ড গার্ড দিয়ে অ্যানাসের মাধ্যমে দেহের বাইরে নির্গত করে দেয়। তো এটাই ছিল এদের রেচন তন্ত্র গঠন এবং তার কাজ। তো এছাড়াও আনুষঙ্গিক কিছু রেচন অঙ্গ থাকতে পারে। প্রধান রেচন অঙ্গ তো ম্যালপিজিয়ান নালিকা, আমাদের যেমন কি কিডনি হচ্ছে প্রধান রেচন অঙ্গ। এছাড়াও কি আর কোনো রেচন অঙ্গ নেই, আমাদের ঘামের মাধ্যমে আমরা রেচন পদার্থ ত্যাগ করে দিই, ফুসফুস থেকে নাসা পথে কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে বার করে দিই। তো এগুলো হচ্ছে আনুষঙ্গিক রেচন অঙ্গ। তো এদেরও কিছু আদার্স এক্সক্রিটরি অর্গান দেখতে পাওয়া যায়, কি কি, ফ্যাট বডি, নেফ্রোসাইট, রেকটাল গ্ল্যান্ড এবং মল্টিন। তো এই চারটে আদার্স নামও কিন্তু মনে রাখতে হবে, কারণ এখান থেকেও কোনো কোশ্চেন চলে আসতে পারে যে এদের মধ্যে হয়তো একটা এমসিকিউ আসতে পারে যে কোনটি এদের আনুষঙ্গিক রেচন অঙ্গ। তখন কিন্তু এই চারটের মধ্যে যে কোনো একটা যদি অপশনে থাকে তখন টিক করতে হবে। তো এই চারটের নামও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো এটা গেল আমাদের এক্সক্রিটরি সিস্টেম বা রেচন তন্ত্র। নেক্সট আমরা কিসে আসবো, নেক্সট আসবো নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রে। তো এবার আসছি নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রে। স্নায়ুতন্ত্র কাকে বলা হয়, যে তন্ত্রের মাধ্যমে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করা হয় এবং উদ্দীপনা প্রেরণ করা হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে এবং সেখান থেকে কারক অঙ্গে পৌঁছে উদ্দীপনায় সাড়া দেওয়া হয়। এই যে টোটাল ঘটনাটা ঘটাতে যে যে অঙ্গগুলো সাহায্য করছে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্র। তো আরশোলার স্নায়ুতন্ত্র যদি আমরা দেখি, তো সেখানে কটা অংশে স্নায়ুতন্ত্রকে ভাগ করা হয়েছে, মোট তিনটে অংশে স্নায়ুতন্ত্রকে ভাগ করা হয়েছে। কি কি, এক হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, পেরিফেরাল নার্ভাস সিস্টেম অর্থাৎ প্রান্তীয় স্নায়ুতন্ত্র, এবং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অর্থাৎ সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। তো এই তিনটে পার্ট কিন্তু আমরা
দেখবো। তো ফার্স্টেই চলে আসি, ফার্স্টে কি পড়বো, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অবশ্যই ব্রেনকে বোঝায়, তোমরা জানোই। তো ব্রেনের ওখানে কতগুলো নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়, বেশ কয়েকটি গ্যাংলিয়া দেখতে পাওয়া যায়। এদের নার্ভাস সিস্টেমের মধ্যে কি প্রেজেন্ট রয়েছে, গ্যাংলিয়া প্রেজেন্ট রয়েছে। যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কটা গ্যাংলিয়া রয়েছে, টোটাল 3টে। আর একটা যেটা আছে এটা হচ্ছে কানেকটিভ। তো কি কি, এক হচ্ছে সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়া, যেটাকে ব্রেন বলা হচ্ছে, ঠিক আছে, প্রধান সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাদের, সরি আমাদের না, ককরোচের। সুপ্রা ইসোফেজিয়াল গ্যাংলিয়া, দেন সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া, তারপর একটা হচ্ছে সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ, আর দেন ভেন্ট্রাল নার্ভ কর্ড। যদি আমরা ছবির মধ্যে দেখি, ছবির মধ্যে দেখো এটা হচ্ছে নার্ভাস সিস্টেমের ছবি। তোমরা যদি দেখো এই নার্ভাস সিস্টেম আরশোলার কোন দিকে থাকে, ডরসাল সাইডে কিন্তু থাকে না, থাকে ভেন্ট্রাল সাইডে। ভেন্ট্রাল সাইডে অর্থাৎ অঙ্ক দেশে এই নার্ভাস সিস্টেম দেখতে পাওয়া যায়। তো ব্রেনের মধ্যে তো এই পার্টটুকু রয়েছে, যার মধ্যে কি কি রয়েছে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের পার্ট, উপরের পার্টটাকে বলছি সুপ্রাইসোফেজিয়াল গ্যাংলিয়া। তারপরে এই নিচের পার্টটা সুপ্রাইসোফেজিয়াল গ্যাংলিয়া দুটো ভাগে ভাগ হয়ে এসে এখানে তৈরি করছে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া। তো এই দুটো গ্যাংলিয়াকে কে কানেক্ট করে রেখেছে, সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ, ঠিক আছে। তাহলে এখানে দুটো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হয়ে গেল। এরপর ফোর্থ যেটা আছে ভেন্ট্রাল নার্ভ কর্ড। ভেন্ট্রাল নার্ভ কর্ড বা অঙ্কীয় স্নায়ুরজ্জু আমরা কাকে বলছি, এই যে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া দুটো ভাগে নিচে নেমে এসছে, কোথায়, থোরাক্সে নেমে এসছে, বক্ষে। তো এই যে দুটো অংশে নেমে এলো, এই দুটো অংশ পুরো কত অব্দি বিস্তৃত, অ্যাবডোমেন পর্যন্ত বিস্তৃত, অ্যাবডোমেনের সপ্তম উদরখণ্ডক পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই দুটো অংশ। এই দুটোকে বলা হয় ভেন্ট্রাল নার্ভ কর্ড বা অঙ্কীয় স্নায়ুরজ্জু। তাহলে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে কি কি দেখলাম, এক হচ্ছে ব্রেন, সুপ্রাইসোফেজিয়াল গ্যাংলিয়া, সেখান থেকে দুটো অংশে ভাগ হয়ে সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া তৈরি করেছে, এই দুটোকে কানেক্ট করে রেখেছে সার্কাম ইসোফেজিয়াল কানেকটিভ। আর এই সাব ইসোফেজিয়াল গ্যাংলিয়া থেকে দুটো সূত্রের মতন অংশ তৈরি হয়ে সপ্তম উদরখণ্ডক পর্যন্ত বিস্তৃত হয়েছে, এটাকে আমরা বলছি ভেন্ট্রাল নার্ভ কর্ড বা অঙ্কীয় স্নায়ুরজ্জু। তো হয়ে গেল আমাদের কেন্দ্রীয় নার্ভাস সিস্টেম, ঠিক আছে। তো এর কাজ কি, এর কাজ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে উদ্দীপনা গ্রহণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ ব্রেনে আসা, এবং ব্রেন থেকে কি হয় কারক অঙ্গে অর্থাৎ অগ্রপদ, ডানা, ঠিক আছে, এই সমস্ত অঙ্গে প্রেরণ করে। পেরিফেরাল বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র আমরা কাকে বলবো, প্রান্তীয় স্নায়ুতন্ত্র হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে সমস্ত স্নায়ুরজ্জু উৎপন্ন হয়ে চারপাশে ছড়িয়ে গেছে সেগুলোকে আমরা কি বলবো, পেরিফেরাল বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তোমরা দেখতেই পাচ্ছ এই যে ভেন্ট্রাল নার্ভ কর্ড ছিল সপ্তম উদরখণ্ডক পর্যন্ত এসছে, এই ভেন্ট্রাল নার্ভ কর্ড কি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। তো এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে অনেকগুলো কিন্তু চারপাশে ছড়িয়ে রয়েছে, ঠিক আছে, এই পাশে ছড়িয়ে গেছে, এইগুলোকে আমরা কি বলছি, প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কারণ ভেন্ট্রাল নার্ভ কর্ড তো অ্যাবডোমেন পর্যন্ত বিস্তৃত, তো ভেন্ট্রাল নার্ভ কর্ড কটা গ্যাংলিয়া নিয়ে তৈরি, 9টা গ্যাংলিয়া নিয়ে তৈরি। দেখতেই পাচ্ছ এখানে 3টে এবং এখানে থাকে 6টা, অ্যাবডোমেনের মধ্যে থাকে 6টা। তো 3টে থোরাক্স পার্টে আর 6টা হচ্ছে অ্যাবডোমেনে। তো এই কটা হচ্ছে ভেন্ট্রাল নার্ভ কর্ড। এবার এই ভেন্ট্রাল নার্ভ কর্ড থেকে আশেপাশে যেগুলো নির্গত হয়েছে সেগুলোকে আমরা কি বলবো, পেরিফেরাল বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দেখতেই পাচ্ছ পেরিফেরাল নার্ভাস সিস্টেম কয় প্রকারের হতে পারে, 2 প্রকারের হতে পারে। একটা কি অ্যারাইজিং ফ্রম থোরাসিক গ্যাংলিয়ন অর্থাৎ বক্ষে যে গ্যাংলিয়ন গুলো রয়েছে সেখান থেকে যেগুলো উৎপন্ন হয়েছে, আর একটা হচ্ছে অ্যারাইজিং ফ্রম অ্যাবডোমিনাল গ্যাংলিয়া, অ্যাবডোমেন থেকে যে সমস্ত গ্যাংলিয়া উৎপন্ন হয়েছে। তো এই গেল আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র। লাস্ট ওয়ান, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটা কাকে বলা হয়, তো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে দুটো পার্ট দেখতে পাওয়া যায়। কি কি, এক হচ্ছে 4টে গ্যাংলিয়া প্রেজেন্ট, সেই 4টে গ্যাংলিয়া কি কি, এক হচ্ছে ফ্রন্টাল, 2 হচ্ছে হাইপোসেরিব্রাল, দেন ইনগ্লুভিয়াল এন্ড হচ্ছে প্রোভেন্ট্রিকুলার। এই 4টে নাম মনে রাখতে হবে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে 4টে গ্যাংলিয়া রয়েছে এটা হচ্ছে সেই 4টে গ্যাংলিয়ার নাম। আর
আর একটা কি জিনিস, রেট্রোসেরিব্রাল কমপ্লেক্স দেখতে পাওয়া যায়। কটা? 2 পেয়ার দেখতে পাওয়া যায়, 1 পেয়ার কর্পোরা কার্ডিয়াকা, 1 পেয়ার কর্পোরা অ্যালাটা। এইগুলো হচ্ছে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। তো নার্ভাস সিস্টেম থেকে খুব বেশি কোশ্চেন তোমাদের হয় না, জাস্ট এটুকু আমাদের মাথায় রাখতে হবে যে নার্ভাস সিস্টেম 3টে পার্টে ভাগ করা হয় এবং এখান থেকে কতগুলো গ্যাংলিয়া, মেইনলি ভেন্ট্রাল নার্ভ কর্ড থেকে কোশ্চেন আসে, যেটা তোমাদের জায়গা কোশ্চেন আসার। 9টা গ্যাংলিয়া রয়েছে, যার মধ্যে 3টে থাকে থোরাক্স রিজিয়নে, 6টা থাকে অ্যাবডোমেন রিজিয়নে, এটা মাথায় রাখতে হবে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মধ্যে যে 4টে গ্যাংলিয়া রয়েছে, এই গ্যাংলিয়া গুলোর নাম মাথায় রাখতে হবে। তো এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে 4টে গ্যাংলিয়া রয়েছে, এগুলো কিন্তু মেন কোথায় উদ্দীপনা গ্রহণ করে? কোথা থেকে? মুখপাঙ্গ থেকে, ঠিক আছে? মাউথ পার্টে যে হাইপোফ্যারিংস, গলবিল, এসোফ্যাগাস এগুলো রয়েছে, এই সমস্ত জায়গা থেকে কিন্তু স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে এবং সেখানেই উদ্দীপনায় সাড়া দেয়। তো এই অবধি হয়ে গেল আমাদের নার্ভাস সিস্টেম। দেন খুব ইম্পর্টেন্ট টপিক স্টার্ট করছি, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম আমরা জানি মেল ফিমেল দুজনেরই দেখতে পাওয়া যায়। তো ফার্স্টে আমরা দেখে নেব মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো চলে এসেছি পুং জননতন্ত্র অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম নিয়ে। জননতন্ত্র কাকে বলা হয়? যে সমস্ত অঙ্গগুলো জননে সাহায্য করে তাদেরকে একত্রে কি বলা হয়? জননতন্ত্র, তাই তো? তাহলে পুং দেহে অর্থাৎ পুরুষ আরশোলার দেহে যে সমস্ত অঙ্গগুলো জননে সাহায্য করছে তাদেরকে মিলিতভাবে বলা হবে পুং জননতন্ত্র। তো এখানে ছবিটা দেখো, এটা হচ্ছে পুং জননতন্ত্রের ছবি। তো এর মধ্যে কতগুলো অঙ্গ দেখতে পাওয়া যায়, এখানে অঙ্গগুলোর নাম কিন্তু লেখা আছে। তো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা নামের কি কাজ আমরা জানবো। তো ফার্স্টে কি আসছে? ফার্স্টে আসছে শুক্রাশয়। তোমরা জানো মানুষের ক্ষেত্রেও পুরুষদের প্রধান জননাঙ্গ কি? শুক্রাশয়। কেন? কারণ শুক্রাশয়ের মধ্যে গ্যামেট তৈরি হয়, তাই তো? তো আরশোলার ক্ষেত্রেও শুক্রাশয় দেখতে পাওয়া যায়। কটা? 1 জোড়া শুক্রাশয়, যে টেস্টিস বা শুক্রাশয় দেখতে পাওয়া যায়। শুক্রাশয়ের মধ্যে কি তৈরি হয়? গ্যামেট বা স্পার্ম তৈরি হয়, তাই তো? এখানে দেখো টেস্টিস বা শুক্রাশয় কটা রয়েছে? 1 জোড়া রয়েছে। এই এক একটা শুক্রাশয়ের মধ্যে কি রয়েছে? প্রচুর ছোট ছোট ফলিকল রয়েছে, গোলাকার ছোট ছোট ফলিকল রয়েছে। এই ফলিকল গুলোর মধ্যে কি তৈরি হয়? স্পার্ম তৈরি হয়। তো এটা গেল শুক্রাশয়। নেক্সট আসছি শুক্রনালী বা ভাস ডিফারেন্স। ভাস ডিফারেন্স কাকে বলা হয়? এই যে শুক্রাশয় থেকে যে নালিকা এই অবধি বিস্তৃত হয়েছে, এটাকে আমরা কি বলছি? ভাস ডিফারেন্স বা শুক্রনালী। শুক্রনালী কি কাজে সাহায্য করে? এই যে শুক্রাশয় উৎপন্ন যে গ্যামেট, সেই গ্যামেটকে এই নালীপথে নিচে নিয়ে আসা, অর্থাৎ গ্যামেট পরিবহন করাই হচ্ছে শুক্রনালী বা ভাস ডিফারেন্সের কাজ। থার্ড কি আছে? ক্ষেপণ নালী অর্থাৎ ইজাকুলেটরি ডাক্ট। ইজাকুলেটরি ডাক্ট কাকে বলা হয়? এখানে দেখতে পাচ্ছ এই যে ভাস ডিফারেন্স শেষ হওয়ার পর একটা নালীপথে দেহের বাইরে উন্মুক্ত এই যে নালিকাটা, এই নালিকাটাকে বলা হবে ইজাকুলেটরি ডাক্ট বা ক্ষেপণ নালী। এই নালীর পথে কি হয়? স্পার্ম গুলো দেহের বাইরে নির্গত হয়। তো তার আগে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ ব্লু কালারের, এটাকে কি বলা হবে? এটাকে বলা হচ্ছে মাশরুম গ্রন্থি। অর্থাৎ এই 3টে আমাদের হয়ে গেল। এবার আসছি মাশরুম গ্রন্থি। মাশরুম গ্রন্থি বা এর আরেকটা নামও আছে, এটাকে বলা হয় ইউট্রিকুলার গ্রন্থি। এই যে এইখানটা কি হয়, অ্যাকচুয়ালি এখানে বেশ কিছুক্ষণ স্পার্ম গুলো জমাট বেঁধে থাকে। এইখানে থেকে এক প্রকার জলীয় রস নির্গত হয়, যেটা স্পার্মের অন্ত আবরণ, ভেতরের যে আবরণী সেটা তৈরি হতে সাহায্য করে। তাহলে এখান থেকে যে নির্গত বস্তু স্পার্মাটোফোরের অন্ত আবরণ সৃষ্টি করে এবং তারপরে ক্ষেপণ নালী দিয়ে কিন্তু একে বাইরে নির্গত করে দেয়। ঠিক আছে, তাহলে মাশরুম গ্রন্থি গেল। মাশরুম গ্রন্থির আরেকটা নাম কি বললাম? ইউট্রিকুলার গ্রন্থি। তো এরপরে আসছি পুং জনন ছিদ্র। পুং জনন ছিদ্র কাকে বলছি? এই যে ক্ষেপণ নালী বা ইজাকুলেটরি ডাক্ট দেহের বাইরে যে ছিদ্র দ্বারা উন্মুক্ত, এটাকে আমরা কি বলছি? মেল গনোফোর অর্থাৎ পুং জনন ছিদ্র। এই ছিদ্র কি? এই ছিদ্রপথে সঙ্গমের সময় এই ছিদ্রপথে স্পার্ম বাইরে নির্গত হয়। ঠিক আছে, এটা গেল মেল গনোফোর বা পুং জনন ছিদ্র। নেক্সট কি আছে? নেক্সট আছে গোনাপোফাইসিস। গোনাপোফাইসিস কাকে বলা হয়? এখানে দেখো পুং জনন ছিদ্র যেটা, এর চারপাশে 3টে কাইটিন নির্মিত প্লেট থাকে। কি থাকে? এই যে এখানে ফ্যালোমিয়ার দেখিয়েছি, এখানে 1 জোড়া ফ্যালোমিয়ার, এখানে একটা ফ্যালোমিয়ার, আর এপাশে একটা
ফ্যালোমিয়ার। এই ফ্যালোমিয়ার গুলো কি নিয়ে গঠিত? কাইটিন দ্বারা তৈরি, কাইটিন প্লেট দ্বারা তৈরি। এই তিনটে কাইটিন প্লেট কি করে? এই মেল গণফোর বা পুংজনন ছিদ্রকে চারপাশে ঘিরে রাখে। তো এইগুলোকে বলা হচ্ছে গোনাপোফাইসিস। এই তিনটে প্লেটকে একত্রে বলা হয় গোনাপোফাইসিস। এরপর কি আসছে? গোনাপোফাইসিসের পর আসছে ফ্যালিক গ্রন্থি, অর্থাৎ এর আরেকটা নাম আছে কংগ্লোবেট গ্রন্থি। ফ্যালিক গ্রন্থি কাকে বলা হয়? সব পার্টিতে হয়ে গেল। এখানে এই যে অংশটা, এটাও একটা ছিদ্র দ্বারা দেহের বাইরে উন্মুক্ত, কিন্তু এই ছিদ্রপথে কোনো স্পার্ম আসছে না, এখানে কিন্তু স্পার্ম পৌঁছায় না। স্পার্ম কোথা দিয়ে যাচ্ছে? টেস্টিস থেকে ভাস ডিফারেন্স, সেখান থেকে ইউট্রিকুলার গ্ল্যান্ড, সেখান থেকে ইজাকুলেটরি ডাক্ট হয়ে মেল গনোফোর দিয়ে বাইরে নির্গত হয়। তাহলে এই গ্রন্থিটার কাজ কি? ফ্যালিক গ্ল্যান্ড বা কংগ্লোবেট গ্ল্যান্ডের কাজ কি? তো সঙ্গমের সময়, কপুলেশনের সময় কি হয়? এখান থেকে এক প্রকার তরল নির্গত হয়, যে তরলটা যে স্পার্ম বেরোচ্ছে সে স্পার্ম বা স্পার্মাটোফোরের বাইরের আবরণ সৃষ্টি করতে সাহায্য করে। ঠিক আছে, তো এইগুলো গেল পুং জননতন্ত্র অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের বিভিন্ন অঙ্গ এবং বিভিন্ন অঙ্গের কাজ। এরপর এছাড়া এগুলো কি আছে? এখানে দুটো পা দেখতে, সরি, এগুলো অ্যানাল সার্সি, আর এই দুটো হচ্ছে অ্যানাল স্টাইল, যেগুলো নবম আর দশম উদরখণ্ডকে অবস্থিত। ঠিক আছে, তো এটা গেল আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এবার আসবো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম বা স্ত্রী জননতন্ত্র নিয়ে। তো এবার স্টার্ট করছি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম অর্থাৎ স্ত্রী জননতন্ত্র। স্ত্রী দেহের যে সমস্ত অঙ্গগুলো জননে সাহায্য করে তাদেরকেই আমরা বলবো স্ত্রী জননতন্ত্র, তাই তো? তাহলে স্ত্রী জননতন্ত্রের ছবিটা দেখো, এখানে থার্ড উদরখণ্ড থেকে দশম উদরখণ্ড পর্যন্ত দেখানো হয়েছে। তো এই অংশের মধ্যে কিন্তু স্ত্রী জননতন্ত্রটা অবস্থিত। তো স্ত্রী জননতন্ত্রের কি কি অংশ রয়েছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা দেখবো। ফার্স্ট এই দুটোকে কি বলা হচ্ছে? ডিম্বাশয় বা ওভারি। আমরা জানি স্ত্রীদের প্রধান জনন অঙ্গ হচ্ছে ডিম্বাশয়, কারণ ডিম্বাশয়ের মধ্যে কি তৈরি হয়? ডিম্বাণু তৈরি হয়, অর্থাৎ গ্যামেট তৈরি হয়, তাই তো? তাই একে কি বলা হয়? প্রধান জনন অঙ্গ। তো কটা ডিম্বাশয় দেখতে পাওয়া যাচ্ছে? দুটো, অর্থাৎ ওয়ান পেয়ার ওভারিজ দেখতে পাওয়া যায়। কিন্তু এদের ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো ভাগে আবার ওভারিয়ল রয়েছে। কটা ওভারিয়ল রয়েছে? টোটাল 8টা ওভারিয়ল দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই এক একটা ডিম্বাশয়তে 8টা করে ওভারিয়ল, অর্থাৎ এখানে 8টা ওভারিয়ল, এখানে 8টা ওভারিয়ল, টোটাল 16টা ওভারিয়ল রয়েছে। এই একটা ওভারিয়লের মধ্যে একটা করে ডিম্বাণু তৈরি হয়। তাহলে টোটাল কতগুলো ডিম্বাণু তৈরি হবে? টোটাল 16টা ডিম্বাণু তৈরি হবে। তাহলে যখন আমাদের ওভারি জিজ্ঞেস করবে তখন বলতে হবে যে ওয়ান পেয়ার ডিম্বাশয় বা ওভারিজ রয়েছে, আর ওভারিয়াল কটা জিজ্ঞেস করলে বলবো প্রতিটি ডিম্বাশয়ে 8টা করে ওভারিয়াল দেখতে পাওয়া যায়। তো এই দুটো গেল। এখানে কি তৈরি হচ্ছে? গ্যামেট তৈরি হচ্ছে, অর্থাৎ ডিম্বাণু তৈরি হচ্ছে। নেক্সট এখান থেকে দুটো নালিকা নির্গত হয়েছে। এই নালিকাগুলোকে আমরা কি বলবো? ওভিডাক্টস বা ডিম্বনালী। অর্থাৎ এগুলো কি করে? ডিম্বাণু পরিবহন করে নিচে নিয়ে আসে। তাহলে এদের কাজ হচ্ছে ডিম্বাণু বহন করা। দেখো, দুটো ডিম্বাশয় থেকে দুটো ডিম্বনালী এসে একটা কমন ডিম্বনালীতে পরিণত হয়েছে, যে এটাকে বলছি সাধারণ ডিম্বনালী। তো এই ডিম্বনালী থেকে কোথায় উন্মুক্ত? এই যে গোল অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলছি ফিমেল গণপোর বা স্ত্রী জনন ছিদ্র। তো এই স্ত্রী জনন ছিদ্র দিয়ে কিন্তু ডিম্বাণুগুলো নির্গত হয়। তো এই গেল। এবার স্ত্রী জনন ছিদ্রের পরে এই অংশটাকে বলা হচ্ছে জননথলি, জেনিটাল পাউচ বা জননথলি। এই যে স্ত্রী জনন ছিদ্র দিয়ে গ্যামেট গুলো নির্গত হয়ে কোথায় অবস্থান করে? এই জননথলির মধ্যে 16টা ডিম্বাণু অবস্থান করে। 16টা ডিম্বাণু অবস্থান করে। এরপর আসছে, এখানে একটা অংশ দেখতে পাচ্ছ যে সাধারণ ডিম্বনালী আর স্ত্রী জনন ছিদ্রের মধ্যে একটা অংশ বা থলি সদৃশ ছোট একটা অংশ দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা কি বলবো? স্পার্মাথিকা বা শুক্রধানী। কি হয়? যখন ফার্স্ট টাইম পপুলেশন হয় বা সঙ্গমকালে পুরুষের দেহ থেকে যে শুক্রাণুগুলো নির্গত হয়, সেই শুক্রাণুগুলো এখান থেকে স্ত্রী জনন ছিদ্র দিয়ে প্রবেশ করে স্পার্মাথিকা বা শুক্রধানীর মধ্যে অবস্থান করে শুক্রাণুগুলো। তো এই জন্য এটাকে বলা হয় স্পার্মাথিকা। কটা স্পার্মাথিকা রয়েছে? দুটো স্পার্মাথিকা দেখতে পাওয়া যায়। দেখতে পাচ্ছ দুটো অসম আকৃতির, একটা হচ্ছে থলি সদৃশ আর একটা হচ্ছে বাঁকানো কুচকানো একটা ছোট নালিকা দেখতে পাওয়া যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের স্পার্মাথিকা। তাহলে ওয়ান পেয়ার স্পার্মাথিকা বা শুক্রধানী দেখতে পাওয়া যায়।
তো এই পর্যন্ত গেল জননথলি বা জেনিটাল পাউচ হয়ে গেল। জেনিটাল পাউচের নিচে দেখো 6টা কাইটিন প্লেটস আছে। এই 6টা কাইটিন নির্মিত প্লেটকে আমরা কি বলবো? গোনাপোফাইসিস। এটা কিন্তু পুরুষ দেহ আমরা দেখতে পেয়েছিলাম যে পুরুষ দেহের পুং জনন ছিদ্রের বাইরে 3টে কাইটিন নির্মিত প্লেট ছিল, যেগুলোকে আমরা বলছিলাম গোনাপোফাইসিস। এখানে 6টা কাইটিন নির্মিত প্লেটস রয়েছে। তো এরপরে এপাশে দুটো অংশ নির্গত হয়েছে, এই দুটোকে আমরা কি বলবো? কোলেটেরিয়াল গ্ল্যান্ড বা কোলেটেরিয়াল গ্রন্থি। এখান থেকে এক ধরনের তরল নির্গত হয়, যে তরল কি করছে, এই যে উথেকার আবরণ তৈরি করে। অর্থাৎ এই যে 16টা ডিম্বাণু তৈরি হলো, এই 16টা ডিম্বাণু পরে নিষিক্ত হবে শুক্রাণু দ্বারা। নিষিক্ত হওয়ার পর একটা আবরণী দ্বারা আবৃত হয়, যে আবরণীটাকে ওই নিষিক্ত ডিম্বাণু সহ আবরণীটাকে বলা হয় উথেকা। এই উথেকার প্রাচীর গঠন করতে সাহায্য করে এই কোলেটেরিয়াল গ্রন্থি থেকে নিঃসৃত রস। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের স্ত্রী জনন তন্ত্রের প্রত্যেকটা পার্টস। ঠিক আছে, ডিম্বাশয়, তারপর ওভারিয়াল রয়েছে, ওভারিয়ালের মধ্যে ডিম্বাণু তৈরি হচ্ছে, সেখান থেকে ডিম্বাণু নির্গত হয়ে ডিম্বনালী দিয়ে নির্গত হয়ে স্ত্রী জনন ছিদ্র দিয়ে কোথায় আসছে? জনন থলিতে। এই জনন থলিতে স্ত্রী ডিম্বাণুগুলো রয়েছে। স্পার্মাথেকার মধ্যে সঙ্গমের সময় স্পার্ম জমা থাকছে, এরপরে স্পার্ম আর ওভাম মিলে কি তৈরি করছে? উথেকা তৈরি করছে, যার আবরণকে তৈরি করছে কোলেটেরিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, আর এখানে 6টা কাইটিন নির্মিত প্লেট দেখতে পাওয়া যায়, যেগুলোকে আমরা বলছি গোনাপোফাইসিস। তো এগুলো ছিল স্ত্রী জননতন্ত্রের অংশ। এবার যদি আমরা বলি জনন কিভাবে সম্পন্ন হয়, তাহলে এই কটা প্রসিডিউরে কিন্তু জনন সম্পন্ন হয়। কি হবে? ফার্স্টে কপুলেশন অর্থাৎ সঙ্গম হবে। তো পুরুষ আরশোলা এবং স্ত্রী আরশোলা সঙ্গমে লিপ্ত হয়। সঙ্গমে লিপ্ত হওয়ার পর কি হবে? পুরুষ আরশোলার যে পুং জনন ছিদ্র, সেখান থেকে শুক্রাণুগুলো কোথায় নির্গত হবে? শুক্রাণু কিন্তু এই ফিমেল গণপোর দিয়ে কোথায় জমা হবে? এই স্পার্মাথেকা বা শুক্রধানীর মধ্যে জমা হয়। ঠিক আছে, এরপর হবে ফার্টিলাইজেশন বা নিষেক প্রক্রিয়া। ফার্টিলাইজেশনে কি হবে? এই যে স্পার্মাথেকা থেকে স্পার্ম আসবে, আর জননথলির মধ্যে কি রয়েছে? 16টা ডিম্বাণু রয়েছে। এই 16টা ডিম্বাণু 16টা শুক্রাণু দ্বারা নিষিক্ত হবে। নিষিক্ত হয়ে কটা জাইগোট তৈরি হলো? 16টা জাইগোট তৈরি হচ্ছে। ঠিক আছে, এই জাইগোট গুলো কি হবে? এই জাইগোট গুলো একটা আবরণ দ্বারা আবৃত হবে, যেটাকে আমরা বলবো উথেকা। তাহলে ফার্টিলাইজেশন হওয়ার পর কি তৈরি করছে? উথেকা তৈরি করছে, যার মধ্যে কটা জাইগোট রয়েছে? 16টা জাইগোট রয়েছে। এবার এই জাইগোটের কি হবে? ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ এই জাইগোট গুলো যেমন ক্লিভেজ ডিভিশন হয় মানুষের, ঠিক তেমনই মরুলা, ব্লাস্টুলা, গ্রাস্টুলা, সেখান থেকে এমব্রায়ো ভ্রূণ তৈরি হবে। ভ্রূণ তৈরি হওয়ার পর কি তৈরি করবে? নিম্ফ। নিম্ফ কাকে বলা হয়? সদ্যজাত যে আরশোলা তাকে বলা হয় নিম্ফ। অর্থাৎ সদ্যজাত যে অপরিণত আরশোলা, যাদের অ্যাকচুয়ালি নিম্ফের কিন্তু ডানা থাকে না। ঠিক আছে, এই ধরনের নিম্ফ তৈরি হচ্ছে। নিম্ফ কি করে? এই উথেকা ভেদ করে নিম্ফ বাইরে চলে আসে। এরপর এই নিম্ফের কি হয়? মেটামরফোসিস অর্থাৎ রূপান্তর ভবন হয়। এই নিম্ফ কিন্তু 6 থেকে 7 বার খোলস ত্যাগ করে, তারপর গিয়ে পরিণত আরশোলায় তৈরি হয়। তো এই পরিণত আরশোলায় তৈরি হতে দুটো হরমোন কিন্তু সাহায্য করে। একটা হচ্ছে জুভেনাইল হরমোন, যেটা কর্পোরা অ্যালাটা থেকে নির্গত হয়, আর একটা হচ্ছে অ্যাডাইসন হরমোন। এই দুটো হরমোন কি করছে? নিম্ফের মেটামরফোসিসে সাহায্য করে, দিয়ে তৈরি করে কমপ্লিট ককরোচ। তো এটা গেল জনন প্রসিডিওর। তো এই পর্যন্তই ছিল আমাদের আরশোলার সমস্ত পার্ট। তো এখানে কমপ্লিট হচ্ছে আমাদের পার্ট 3। যদি সেশনগুলো হেল্পফুল হয়ে থাকে তোমাদের জন্য, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং কমেন্ট করবে অবশ্যই। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবে। থ্যাংক ইউ।